কোথাও লেগেছে? কুহু দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো লাগেনি কোথাও। সাহাদ কুহুকে ভালো করে দেখে অধৈর্য কণ্ঠে প্রশ্ন করলো। এত অস্থির কেন আপনি? একটু শান্ত হয়ে থাকতে পারেন না? কুহু নিজের সাফাই গিয়ে বলল, ভুল করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, কিন্তু এমনিতে আমি অনেক শান্তশিষ্ট। সাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকালো। শান্তশিষ্ট যে কেমন তার প্রমাণ তো হাতে কলমেই দিচ্ছে। সে একটা হতাশ শ্বাস ফেলে বলল, আমার সাথে আসুন। কোথায়? সাহাদ উত্তর দিল না। পরবর্তীতে সে কুহুর হাত চেপে ধরে হাঁটতে লাগলো। অপ্রত্যাশিত ছোঁয়া পেয়ে কুহুর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। সাহাদের হাতের মুঠোয় নিজের হাত থাকা অবস্থায় সাহাদের পিছু পিছু হাঁটতে লাগলো সে। কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি হলো। সাহাদ কুহুকে নিয়ে পার্কের একপাশে একটা কফি শপে আসলো। কফি শপের সামনে ছাতা টাঙ্গিয়ে তার নিচে চেয়ার টেবিল রাখা হয়েছে। কুহুকে একটা ছাতার নিচে এনে চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। কুহু চুপচাপ বসে পড়ল। সাহাদ কফি শপের ভেতরে চলে গেল। কুহু দাঁত দিয়ে ওড়না কামড়ে ধরল। লজ্জায় তার মরে যাওয়া জোগর। কেন করতে গেল এমন? বাসা থেকে যে এত প্রতিজ্ঞা করে আসলো তার কি হলো? কুহু এক হাত কপালে দিয়ে বসে রইল। এই বয়সে সে এমন কাণ্ড কি মানা যায়? কি চলছিল ওর মনে তখন? সে দোলনায় দাঁড়িয়ে গেল। সাহাদ কি ভাবছে তাকে নিয়ে? নিশ্চয়ই তাকে লাশ লজ্জাহীন ভাবছে। কুহু নিজের দু গালে দুটো চর দিল। টেবিলের উপর দুই হাত রেখে সেখানে মুখ গুজে দিল। চোখে ভাসলো একটু আগে করা তার ঘটনার কথা। এই মুখ আর সাহাদকে দেখাতে পারবে না সে। সাহাদ কফি শপের ভেতর থেকে একটা পানির বোতল আর টিস্যুর প্যাকেট নিয়ে এলো। কুহুকে এভাবে টেবিলে মাথা রেখে বসে থাকতে দেখে ডাকলো। কুহু। কুহু মাথা তুলে তাকালো। সাহাদের চোখে চোখ পড়তে দ্রুত সরিয়ে নিল। সাহাদ পানির বোতলের ক্যাপটা খুলতে খুলতে বলল, বাম পায়ের জুতোটা খুলুন। কুহু বিস্ময় নিয়ে তাকালো, প্রশ্ন করলো, কেন? আগে খুলুন। সাহাদের কথায় কুহু আর দ্বিরুক্তি করলো না। সে তার বাম পায়ের জুতাটা খুলল। জুতাটা খুলে তার চোখে পড়ল দুটো আঙ্গুলের দিকে। অনেকটা চামড়া চড়ে গেছে, কিছুটা রক্ত বের হয়েছে। এত কিছুর মাঝে সে টের পায়নি। সাহাদ দাঁড়িয়ে থেকে কুহুর বাম পায়ের বুড়ো আঙ্গুলে পানি ঢেলে দিল। কুহু হালকা জ্বলনি অনুভব করলো। সাহাদ পানি ঢালা থামিয়ে টিস্যুর প্যাকেটটা কুহুর হাতে দিয়ে বলল, ক্ষতটা ভালো করে মুছুন, নতুন ইনফেকশন হবে। এখানে ফার্স্ট এইডের কিছু নেই, তাই আপাতত টিস্যু দিয়ে কাজ ছাড়তে হবে। কুহু বিনা বাক্যে টিস্যু দিয়ে ক্ষতটা মুছলো। সাহাদ আরেকবার পানি ঢেলে দিল, তারপর বলল, আবার মুছুন। টিস্যুর প্যাকেট থেকে আরেকটা টিস্যু নিয়ে ভালো করে মুছলো কুহু। সাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর সন্তুষ্ট হয়ে চেয়ারে বসে পড়ল। পানির বোতলটার ক্যাপ লাগিয়ে টেবিলে রেখে দিল। কুহু সাহাদের দিকে আর চোখে তাকালো। শান্ত মুখে বসে ফোন টিপছে। কোনো অস্থিরতা নেই, একদম দিঘির পানির মতো শান্ত। কুহু ইতস্তত করে বলল, আগে যা হয়েছে এই জন্য সরি। আসলে এর আগে যতবার এসেছি ততবার এরকম করেছি তো, অতিরিক্ত অস্থিরতায় আসলে হুঁশ ছিল না। আই এম সরি। সাহাদ ফোনের দিকে চোখ রেখে এক হাতে থুতনি ঘষে জিজ্ঞেস করলো, এর আগে কার সাথে এসেছেন? বন্ধুদের সাথে। সাহাদ ফোন থেকে মুখ তুলে কুহুর দিকে তাকে প্রশ্ন করলো। ছেলে বন্ধু? কুহু দু হাত নেড়ে বলল, না না, মেয়ে বন্ধু। একজনকে আপনি দেখেছেন, ওই যে ওই দিন বাজারে আমার সাথে ছিল, ওর নাম তনয়া। সাহাদ মাথা নাড়ল, সে চিনছে। জিজ্ঞেস করলো, তো বন্ধুদের নিয়ে এসে ওইসব করেন? কুহু লজ্জিত ভঙ্গিতে বলল, আমি একা করি না, ওরাও করে। আমাকে এটা তনয়া শিখিয়েছে। সাহাদ কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকালো। আজকালকার মেয়েরা কি সব জিনিস আবিষ্কার করে বেড়াচ্ছে। দোলনায় দাঁড়িয়ে দোল খাওয়াও কোনো কাজ হতে পারে। কফি শপের কাজ করা ছেলেটা এসে 2 কাপ কফি দিয়ে গেল।
কুহু কফিটা নিয়ে ছোট্ট একটা চুমুক দিল। গরম কফি তার জিভ পুড়িয়ে দিল। দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে কফির কাপটা নামিয়ে রাখলো। খানিক বাদেই কফি শপের মালিক ছুটে এলো। বয়স তেমন বেশি না, শাহাদের বয়সী হবে। শাহাদের কাছে এসে হাত কসলাতে কসলাতে বলল, আমার কি সৌভাগ্য আপনি আমার দোকানে আসছেন ভাই। দোকানের কাজ করা ছেলেটা আপনার চেনে নাই, তাই পানি আর টিস্যুর দাম রাখছে। শাহাদ হাত তুলে থামিয়ে বলল, এটা আপনার ব্যবসা, দাম তো রাখবেই সে। দোকানের মালিক লোকটা কুহুকে এক পলক দেখে শাহাদকে জিজ্ঞাসা করলো। ভাই উনি কি? শাহাদ কফিতে একটা চুমুক দিয়ে বলল, আমার হবু বউ। কুহু কফির কাপের দিকে তাকিয়েছিল। এই কথা শুনে শাহাদের দিকে তাকালো। টেবিলের অপর প্রান্তে পায়ের উপর পা তুলে বসে আছে। এক হাত টেবিলের উপরে রাখা, অন্য হাত অরুর উপর। কেমন নেতা নেতা ভাব। শাহাদের বলা সহজ কথাটা কুহুর বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হলো। নিজের আশেপাশে সব কিছুকে রঙিন মনে হলো। প্রথম প্রেমের অনুভূতিতে তার মন প্রাণ নেচে উঠল। দোকানের লোকটা শাহাদের কথা শুনে কুহুর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাবি। বিনিময়ে কুহু সালামের জবাব দিল। লোকটা কুহুর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, ভাবি কি খাবেন বলেন? ফাস্টফুডের মাঝে বার্গার আর চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা আছে। কুহু শাহাদের দিকে তাকালো। শাহাদ কুহুর দিকেই তাকিয়েছিল। কুহুকে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে বোঝালো কুহু কি খাবে তা বলতে। কুহু দোকানের লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কিছু খাবো না। না ভাবি, আপনাকে খেতেই হবে। ভাই আপনাকে নিয়ে এই প্রথম আমার দোকানে আসছে, শুধু কফি খেলে হবে না। কুহু আরেকবার তাকালো শাহাদের দিকে। শাহাদের কোনো নড়চড় নেই, সে আগের মতোই তাকিয়ে আছে। কুহু না পেরে বলল, বার্গার খাবো। লোকটা খুশি হয়ে শাহাদকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার জন্য? আমার কিছু লাগবে না, আমরা দুজন বোন আছে, সাথে তাদের জন্য বার্গার চিকেন ফ্রাই দুটোই। আর আমার দলের ছেলেরা এসেছে, তাদের জন্য কফির ব্যবস্থা করে দিন। লোকটা অর্ডার পেয়ে চলে গেল। শাহাদ তৎক্ষণাৎ ফোন বের করে তমালকে কল দিয়ে রাফা হৃদিকে নিয়ে আসতে বলল। দলের বাকিদেরও আসতে বলল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, কফিটা খান, ঠান্ডা হচ্ছে। কুহু কফির কাপে চুমুক দিল। আসলেই ঠান্ডা হয়ে গেছে। তারপরও সে পুরোটা কফি শেষ করলো। কিছুক্ষণ পরে রাফা হৃদিকে নিয়ে চলে আসলো তমাল। আস্তে আস্তে বাকি ছেলেরাও এসে অন্য একটা টেবিলে বসে পড়ল। ওদেরকে কফি দেওয়া হলো। রাফা হৃদি আর কুহুকে বার্গার আর চিকেন ফ্রাই সার্ভ করা হলো। রাফা হৃদি এক প্রকার লাফিয়ে উঠল খাবার দেখে। শাহাদের কল আসায় শাহাদ উঠে গিয়ে কল রিসিভ করলো। রাফা খাবার সহ তাদের তিনজনের অনেকগুলো সেলফি তুলে রাখলো। তারপর খেতে খেতে কুহুকে বলল, জানো ভাবিমণি, ওদিকে ভাইয়াকে তোমার শাড়ি পরা ছবি দিয়েছিলাম। জানো ভাবিমণি, ওই দিন ভাইয়াকে তোমার শাড়ি পরা ছবি দিয়েছিলাম। তারপর ভাইয়াকে কফি দিতে গিয়ে দেখি ভাইয়া তোমার ছবি জুম করে দেখছে। বেচারা ভাই আমার তোমাকে ওই দিন দেখতে যেতে পারেনি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করিয়ে দিই। এজন্যই এত কাঠখড় পুড়িয়ে তোমাকে এখানে এনেছি। কথাটা বলে রাফা কিটমিট করে হাসলো। হৃদিও যোগ দিল সেই হাসিতে। কুহু বার্গারের কামড় দিচ্ছিল। এই কথা শুনে গলা ভর্তি খাবার সহ তার মুখে লাজুক একটা হাসি ফুটলো। সে তাড়াতাড়ি মুখে হাত চেপে ধরে হাসি আড়াল করলো। এবার আর চোখে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা ফোনে কথা বলা শাহাদের দিকে। ততক্ষণে শাহাদের কথা বলা শেষ হয়ে গিয়েছে। কথা শেষ করে চেয়ারে এসে বসলো। ওদের সবাইকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, কি নিয়ে হাসছিস? হৃদি মাথা নাড়িয়ে বলল, আসার সময় গাড়িতে ভাবিমণি তোমাকে খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করেছে, অনেক মিস করেছে তোমাকে, তাই না ভাবিমণি? কুহু অপ্রস্তুত হয়ে গেল। একবার তাকালো হৃদির দিকে, আরেকবার শাহাদের দিকে। শাহাদ অর্থপূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টির অর্থ তাই নাকি? সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এই মেয়ে দুটো তো মারাত্মক। এভাবে ফাঁকা ময়দানে কেউ এসব বলে? রাফা আফসোস করে বলল, ভাবিমণিকে আনতে না গিয়ে তুমি অন্যায় করেছো ভাইয়া, তোমার শাস্তি পাওয়া উচিত। শাহাদ রমস্য কণ্ঠে বলল, আসলে পাওয়া উচিত। ঠিক আছে,
শাস্তি হিসেবে তোদের ভাবিমণিকে যাওয়ার সময় না হয় আমি বাড়িতে পৌঁছে দেব। ওকে? তারপর কুহুর দিকে তাকে চমৎকার করে হাসলো। কুহুর গাল দুটো গরম হয়ে গেল আর তাকালো না শাহাদের দিকে। 3 ভাই বোন মিলে কি সব শুরু করেছে? ওকে লজ্জায় মেরে ফেলবে নাকি? খাওয়া শেষে শাহাদ তমালকে ডেকে কয়েকটা নোট হাতে দিয়ে বলল, বিলটা দিয়ে দে, বাকিটা তোরা খরচ কর। বিল দেওয়ার সময় দোকানের মালিক কিছুতেই বিল নিতে চাইল না। শাহাদকে ডেকে বিল না দেওয়ার অনুরোধ করলো। শাহাদ সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, পিছন ফিরে হাত উঁচিয়ে বিলটা নিয়ে নিতে বলল। পার্ক থেকে বের হয়ে তমালকে দিয়ে রিদি আর রাফাকে বাড়ির গাড়ি দিয়ে পাঠিয়ে দিল। তারপর কুহুকে বলল, আসুন। গাড়ির কাছে গিয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল। কুহুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুহু ধীরে ধীরে হেঁটে গাড়িতে উঠে বসলো। হাঁটার সময় কয়েকবার শাহাদের দিকে আর চোখে তাকিয়েছে। শাহাদ সেই যে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল আর চোখ সরায়নি। হাঁসফাঁস করতে করতে কুহু দ্রুত গাড়িতে উঠে বসছে। উঠে বসে নিজেই নিজের সিট বেল্ট বেঁধে নিয়েছে। শাহাদ গাড়িতে উঠে নিজের সিট বেল্ট বেঁধে কুহুর দিকে তাকিয়ে বলল, আপনার সিট বেল্ট? কুহুকে সিট বেল্ট বাঁধা অবস্থায় দেখে থেমে গেল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে এক টানে রাস্তায় উঠে গেল। গাড়ি চালানোর এক পর্যায়ে শাহাদ জিজ্ঞেস করলো, বিয়েতে কি কি করতে চান? হুম। অনেক মেয়েদের বিয়ে নিয়ে অনেক ইচ্ছা থাকে, শখ থাকে। আমার বড় বোনের ছিল, তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বোন জামার ঘাম ছুটে গিয়েছিল। আপনার আছে এমন কোন ইচ্ছা? কুহু কিছুক্ষণ চুপ করে থাকলো। তার এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে এটাই সে কোনোদিন আশা করেনি। তাই বিয়ে নিয়ে কোনো কল্পনা সে তেমন একটা করেনি। কিন্তু ওর খুব ইচ্ছে পালকি চড়ে শ্বশুর বাড়ি যাবে। কুহু বলবে কি বলবে না এটা নিয়ে দনমনো করে শেষে বলার জন্য উদ্যুক্ত হলো। আমার আসলে কর্কশ শব্দে শাহাদের ফোনটা বেজে উঠল। কুহু আর বলতে পারল না। শাহাদ এক হাতে গাড়ি চালাতে চালাতে ফোনটা কানে ধরল। কথা না বলে জাস্ট শুনল। তারপর শেষে গিয়ে বলল, ওদের আটকে রাখ, আমি আসছি। ফোন কেটে দিয়ে আচমকাই গাড়ির গতি বাড়িয়ে দিল। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে এলো। কুহুদের বাড়ির গেটের সামনে গাড়ি থামলো। কুহু দরজা খুলে নামতে উদ্যত হলে কুহুকে ডেকে বলল, শুনুন। কুহু শাহাদের দিকে ফিরে তাকালো। শাহাদ সরাসরি কুহুর চোখের দিকে তাকিয়ে বলল, রাজনীতি করার কারণে আমাকে অনেক সময় নোংরা কাজ করতে হয়। কাদায় না নামলেও কাদার ছিটে এসে আমার গায়ে লাগে। আশা করি আমার সহধর্মিণী হয়ে আমি ঘরে ফেরার পর সেই কাদা মুছে দেওয়ার দায়িত্বটুকু নেবেন। কুহু দৃঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে সে বুঝতে পারল না। সে তো রাজনীতি পছন্দ করতো না। কি থেকে যে কি হয়ে গেল। সে রাজি হয়ে গেল বিয়েতে। কুহুকে চুপ করে থাকতে দেখে শাহাদ প্রশ্ন করলো, দায়িত্ব নিতে পারবেন না? বিয়ে ভেঙে দেব? কুহু দুহাত নেড়ে বলল, না না নিব না, বলিনি তো। অবশ্যই নিব, মানে চেষ্টা করবো আর কি। ব্যাস, ওইটুকুতেই হবে। আমার জন্য এটাই আনাফ। এখন তাহলে যাই, কাজ আছে। কুহু মাথা নাড়িয়ে সায় দিল। দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শাহাদ গাড়ি স্টার্ট দেওয়ার আগে ঝুঁকে গাড়ির জানালা দিয়ে কুহুকে একবার দেখলো। কুহু মনের অজান্তেই হাত উঁচিয়ে নাড়ালো। শাহাদ ডান দিকে ঠোঁটের কোণ বাঁকিয়ে মৃদু হাসলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শাহাদের গাড়ি যতক্ষণ দেখা গেল কুহু ততক্ষণ তাকিয়ে রইল সেদিকে। গাড়িতে থাকা শাহাদের প্রতি অন্যরকম এক অনুভূতির শিহরণ জাগলো মনে। পেটের ভিতর কয়েকটা প্রজাপতির ডিগবাজি খেলো। এটা বোধহয় প্রেম, এরপর ভালোবাসা, আর তারপর কাছে আসা। ইস! রাহাত হাত ভর্তি গোলাপ নিয়ে বাড়ি ঢুকলো, সাথে এক বাটি রসমালাই। রসমালাই আনিশার খুব প্রিয়। বাড়িতে ঢুকে নিচে একজন কাজের লোকজন ছাড়া অন্য কাউকে দেখতে পেল না। এখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। নিশ্চয়ই সাহারা বেগম আর আনিশা দুজনেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। রাহাত বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। দোতলায় এসে সাহারা বেগমের মুখোমুখি হয়ে গেল। সাহারা বেগম আসরের নামাজ পড়ে আনিশার খবর নিতে বের হয়েছিলেন। মেয়েটার মন খারাপ দেখার পর তার নিজেরও মন ভালো নেই। ঘর থেকে বের হয়ে রাহাতকে দেখে তিনি অগ্নি দৃষ্টিতে তাকালেন। মায়ের মুখোমুখি হয়ে রাহাত তাড়াতাড়ি ফুলগুলো পিছনে লুকিয়ে ফেলল। জোর করে হাসলো, কিন্তু সাহারা বেগম অগ্নি দৃষ্টির সামনে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। হাসি থামিয়ে হাতের প্যাকেট থাকা রসমালাইয়ের বাটিটা উঁচিয়ে বলল, অনির জন্য এনেছি। রসমালাই খাবে বলে ওই দিন বায়না করলো।
সাহারা বেগম কঠিন স্বরে বললেন, দূর হ আমার সামনে থেকে। মেয়েটাকে মিথ্যা আশা দিয়ে বসিয়ে রেখেছিস। ইয়ে আসলে মা, কাজ ছিল, জানোই তো বাবা বাড়িতে নেই, সব কাজ আমার উপর। আর তাছাড়া তোমাকে একা রেখে যাই কি করে? ওকে আমার সামনে থেকে দূর হতে বললাম না? মায়ের আগুনের মতো রাগ দেখে রাহাত মানে মানে কেটে পড়ল। নিজের ঘরের সামনে এসে বড় একটা শ্বাস ফেলে সাহস সঞ্চার করলো। তারপর মুখে হাসি ফুটিয়ে আদুরে কণ্ঠে অনি ডাকতে ডাকতে দরজা ঠেলে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে চমকে গেল। ফ্লোরে থেকে বিছানার সব জায়গায় জামা কাপড় ছড়ানো ছিটানো। একটু ভালো করে লক্ষ্য করে দেখলো জামা কাপড়গুলো আসলে তার। আর একটু ভালো করে দেখে বুঝতে পারলো সবগুলোই ছিঁড়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, ব্লেজার, কোনো কিছুই বাদ নেই। রাহাত চোখ সরিয়ে আনিশার খোঁজে সামনে তাকালো। আনিশা ডিভানে আছড়া হয়ে সামনের টেবিলে ল্যাপটপ রেখে মুভি দেখছে আর ফল খাচ্ছে। রাহাত যে বাড়ি ফিরেছে এতে তার কোনো প্রতিক্রিয়া নেই। রাহাত রসমালাইয়ের বাটিটা বিছানার উপর রেখে ব্যস্ত পায়ে আনিশার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি অনিক? কে করেছে এসব? আপেলের স্লাইস মুখে দিতে দিতে আনিশা উত্তর দিল, আমি করেছি। ওই যে ওখানে কাঁচিটা দেখছো, ওটা দিয়ে করেছি। রাহাত আনিশার দেখানো জায়গায় তাকিয়ে কাঁচিটার দিকে এক পলক দেখে অসহায়ের মতো জিজ্ঞেস করলো, কেন? তোমাকে তো কাঁচি দিয়ে কাটতে পারবো না, তাই তোমার জামা কাপড় কেটেছি। রাহাত আলমারির দিকে তাকালো। আলমারিটা খোলা পড়ে আছে, ওখানে শুধু আনিশার কাপড় রাখা। রাহাত আহত কণ্ঠে বলল, এমনটা করতে পারলে এবার আমি কি পরে বাইরে যাব? যেটা পরে আছো সেটা পরে যাবে। ঘরের ভিতর কি পরবো? কিছু পরতে হবে না, ন্যাংটা থাকবে। আমি তোমাকে দু চোখ ভরে দেখব। যতদিন বাপের বাড়ি না নিয়ে যাচ্ছ ততদিন তোমার জামা কাপড় পরা বন্ধ। রাহাত বিস্মিত চোখে তাকালো। তার মুখের ভাষা হারিয়ে গেল এসব শুনে। মাথায় যেন ছোটখাটো একটা বাস পড়ল। সাহাদ পার্টি অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলো। গেট থেকেই দেখতে পেল অফিসের পরিস্থিতি বেশ গরম। অল্প বয়স্ক কয়েকটা ছেলের হাতে লাঠি, চোখে মুখে উত্তেজনা। সাহাদ গাড়ি লক করে চাবি পকেটে ঢুকিয়ে গেট দিয়ে ঢুকলো। অফিসের চারদিকে দেওয়াল দেওয়া। অফিসের সামনে গাড়ি পার্ক করার জন্য কিছুটা খোলা জায়গা রাখা হয়েছে। খালি জায়গাটায় দেওয়ালের পাশে অনেকগুলো বাইক। সেগুলো আশেপাশে উত্তেজিত অবস্থায় কয়েকজনকে দেখা গেল। সাহাদকে দেখে সবাই বাইক থেকে নেমে এলো। ভাই ডেকে কিছু বলতে চাচ্ছিল। সাহাদ হাত উঁচিয়ে চুপ করতে বলল সবাইকে। সাহাদের সাথে সাথে ছেলেগুলো পার্টি অফিসের ভেতরে ঢুকলো। অফিসের সামনের ঘরটায় অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেওয়ালের সাথে রাখা। সেগুলোতে অনেকেই বসে আছে। অনেকে ঘরের মাঝখানে ভিড় করে আছে। সাহাদকে দেখে তারাও আলোচনা থামিয়ে দিল। সাহাদ এই ঘর পেরিয়ে মিটিং ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখতে পেল তমালকে। সে কানে ফোন নিয়ে গালিগালাজ করছে। মিটিং রুমটা বেশ বড়, লম্বা একটা টেবিল, তার দুপাশে নেতাকর্মীদের জন্য রাখা আরামদায়ক চেয়ার। টেবিলের একদিকে একটা বেশ দামি কাঠের চেয়ার, এটাতে দলের সভাপতি বসে। সাহাদ সব চেয়ার পেরিয়ে সভাপতির চেয়ারের কাছের চেয়ারটায় বসে পড়ল। লম্বা শ্বাস টেনে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। সবাই এসে টেবিলের আশেপাশে ভিড় জমালো। তমাল দ্রুত কল শেষ করে দৌড়ে সাহাদের এক পাশে দাঁড়ালো। সাহাদ প্রশ্ন করলো, ওরা কোথায়? এখনই নিয়ে আসছি ভাই। তমাল ভিড়ের মাঝে কয়েকজনকে ইশারা করে কিছু একটা বুঝালো। কিছুক্ষণ পর ধরাধরি করে কয়েকজন ছেলেকে নিয়ে আসা হলো। সবারই শরীরের এখানে ওখানে ব্যান্ডেজ, কারো হাত ভাঙ্গা, কারো মাথা ফেটে গেছে, কারো আবার মুখের এখানে সেখানে ব্যান্ডেজ। একজনের পা ভেঙে যাওয়ায় তাকে দুজন দুদিক থেকে ধরে কোলে করে নিয়ে এসেছে টেবিলের উপর পাশে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। সাহাদ বাকিদেরকেও বসার জন্য ইশারা করলো। সবাই বসলে ভালো করে পর্যবেক্ষণ করলো। মোট 6 জন আহত হয়েছে, খুব ভালোভাবেই আহত হয়েছে। সাহাদ প্রশ্ন করলো, কিভাবে হয়েছে? তমাল সাহাদের দিকে ঝুঁকে বলল, ভাই বললাম না, ওই মিজান তার দল। সাহাদ বাধা দিয়ে বলল, ওদের কাছ থেকে শুনবো, তোরা বল কিভাবে কি হয়েছে। 6 জনের একজন অসুস্থ কণ্ঠে বলল, ভাই আমরা 6 জন স্টেশন রোড গেছিলাম ক্যারাম খেলতে। স্টেশনে বসে ক্যারাম খেলতেছি, তখন বিকালে ট্রেন আসার সময় হয়েছে। এমন সময় দেখলাম একজন যাত্রী টিকিট কাউন্টারে চিল্লাপাল্লা করতেছে।
আমরা দুইজন গেলাম, গিয়ে দেখি মিজানের গ্যাংয়ের এক ছেলের সাথে এক মধ্যবয়স্ক লোকের ঝামেলা হয়েছে। ঘটনা শুনে বুঝলাম কাউন্টারে টিকিট না থাকায় ওই লোক জরুরি প্রয়োজনে ব্ল্যাকে টিকিট কাটতে চাইছে, কিন্তু টিকিটের দাম চাইতেছে 3 গুণ বেশি। এইটা নিয়ে তাদের ঝামেলার এক পর্যায়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করা ছেলেটা ওই ভদ্রলোকের ধাক্কা মারলো। তখন আমরা প্রতিবাদ করলাম, তখন ওই ছেলে আমাদেরকেও ধাক্কা মারলো। তমাল রাগী কণ্ঠে বলল, দেখছেন ভাই ওদের সাহস কতটুকু বাড়ছে। ওদের বলতে দে। শাহাদের কথায় তমাল থেমে গেল। ছেলেটা আবার বলতে শুরু করলো, আমাদের ধাক্কা দেওয়ার পর আমরাও ধাক্কা দেই, এতে ওই ছেলেটা ইচ্ছে করে আমাদের ওপর এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। তারপর পাশে বসা আহত হওয়া বাকিদের দিকে দেখিয়ে বলল, গন্ডগোল বুঝতে পেরে ওরাও ছুটে আসে। ওরা এসে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়, কিন্তু ওই ছেলেটা সহ আরও কয়েকজন মিলিত হয়ে আমাদেরকে গালাগাল দেয়, তেড়ে আসতে চায়। ওদের সাথে একজন ফোন করে আরও কয়েকটা ছেলে নিয়ে আসে। আমরা ওইখান থেকে সরে আসতে চাইলে আমাদেরকে ঠেলতে ঠেলতে স্টেশনের বাইরে ফাঁকা জায়গাটায় নিয়ে যায়। তারপর লাঠি দিয়ে যেভাবে পারে আমাদেরকে মারতে থাকে। এক পর্যায়ে স্টেশনে থাকা পুলিশ আসলে ওরা পালিয়ে যায়। শাহাদ সবটা শুনল। এক হাত টেবিলে রেখে তর্জনী দিয়ে কয়েকটা টোকা দিল। তমালকে জিজ্ঞেস করলো, এই দলের সবাইকে একসাথে কোথায় পৌঁছাবে? ভাই ওরা ইদানিং স্টেশনের রোডেই আড্ডা দেয়, ওইখানে ব্ল্যাকের টিকিট ব্যবসা শুরু করছে। তমালের কথায় শাহাদ হাত দিয়ে ঠোঁট ঘষলো, তারপর প্রশ্ন করলো, কবে থেকে? বেশি দিন না ভাই, এই কয়েক মাস হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে ওরা ততই মাথা ছাড়া দিয়ে উঠছে। আগে যে গ্রুপ ব্ল্যাকে টিকিট দিত তারা এখন কোথায়? তারা তো স্টেশনের বস্তিতেই থাকে। আপনি নিষেধ করায় ব্যবসা বন্ধ করে দিছিল, এখন মিজানের গ্যাং এই ব্যবসা ব্যবসা দখল করছে। এক কাজ কর, ওদেরকে ব্যবসায় ফিরতে বল। ওদের যে লিডার ছিল তাকে লোকজন জোগাড় করে দল ভারী করে ব্যবসায় নামতে বল। সাব্বির নামের একটা ছেলে বিস্মিত কণ্ঠে বলল, ভাই ব্ল্যাকের ব্যবসা অনুমোদন দিয়ে দেবেন? সব ব্যবসায়ী দরকার আছে। ওরা ট্রেন প্রতি 50 টিকিট ব্ল্যাকে পাবে, প্রতি টিকিটে 50 টাকা লাভ। ব্ল্যাক টিকিট ছাড়বে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে, যাদের খুব প্রয়োজন তারা কিনবে। তমাল বলল, কিন্তু ভাই এটা তো বেআইনি, থানা পুলিশ জানলে? এই কাজ আমি বন্ধ রাখলে বন্ধ থাকবে না, কেউ না কেউ চালু করবে, ঝামেলা করবে। এর থেকে ব্যবসাটা আমাদের আন্ডারে থাকবে, ঝামেলা কম হবে। সাধারণ জনগণ পর্যাপ্ত পরিমাণ টিকিট ব্ল্যাক ছাড়াই পাবে, বাকি যারা থাকবে তার ব্ল্যাকে কাটবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখছি। সাথে এটাও বলবে এই ব্যবসা চালু করে দেওয়ার বিনিময়ে ওরা আমার একটা কাজ করে দিবে। ঠিক আছে ভাই। এবার আমার সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই একই রকমভাবে এই মারের উত্তর দিতে হবে, এবং এই ঘটনায় আমার দলের কেউ যাবে না। ওরা বস্তি থেকে ছেলে নিয়ে এই কাজ ছাড়বে। ব্যাপারটা যেন এরকম হয় যে ব্ল্যাকের টিকিট ব্যবসা নিয়ে দুধারে মারামারি, ঠিক আছে? সামনে বসে থাকা মার খাওয়া ছেলেগুলো খুশিতে তালি দিল। শাহাদ সামনে দাঁড়ানো দলের বাকি ছেলেদের দিকে তাকিয়ে বলল, 8 মারলে পাটকেল খেতে হবে, 4 দিলের পরের বার লাশ ফেলবে, তাই ক্ষমা করার প্রশ্ন আসে না। আমি এখানে রাজনীতি করতে এসেছি, চ্যারিটি করতে নয়। রাত আনুমানিক 8টা বাজে। রাহাত বিরস মুখে খাটে হেলান দিয়ে বসে আছে, তার পরনে টাওয়াল আর ছন্ডগেঞ্জি। বাইরে থেকে এসে বাইরের জামা কাপড় পরে রাখার অভ্যাস নেই তার। হাত মুখ ধুয়ে নর্মাল জামা কাপড় পরলে তবেই তার শান্তি। কিন্তু আনিশা তার সকল জামা কাপড় এমনভাবে কেটেছে যে গায়ে দেওয়ার উপায় নেই। একটা পুরাতন লুঙ্গি পর্যন্ত ছাড় দেয়নি। রাহাত খুলে রাখা শার্ট আর প্যান্টটা আনিশার ভয়ে নিজের কাছে রেখেছে। বলা তো যায় না কখন এই দুটোকেও কেটে ফেলে। ঘাড় ঘুরিয়ে ডিভানে বসে থাকা আনিশার দিকে একবার তাকালো। আনিশা কোলের উপর বালিশ নিয়ে আয়েশ করে বসে রসমালাই খাচ্ছে। সামনের টেবিলে রাখা ল্যাপটপটায় বোধহয় খুব ইন্টারেস্ট কিছু চলছে, কারণ আনিশা সেদিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ছে। রাহাত চাইলেই জামা কাপড় অর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এতে আনিশার রাগ দ্বিগুণ বেড়ে যাওয়ার আশঙ্কায় তা করল না, বরং সিদ্ধান্ত নিল আনিশাকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে যদি এইবারের মতো মাপ পাওয়া যায়। রাহাত একটু ভেবে আনিশাকে ডাক দিল, অনি অনি। আনিশা তাকালো না, তার মনোযোগ ল্যাপটপের দিকে। রাহাত গলাটা পরিষ্কার করে মধুর কণ্ঠে ডাক দিল, বউ, ও বউ, সোনা বউ।
এই ডাকে কাজ হলো। আনিশা কঠিন চোখে তাকালো। আনিশার দৃষ্টি দেখে রাহাত খুব কষ্ট পেল। স্ত্রীদের কোমল চোখে তাকানো উচিত স্বামীর দিকে, অথচ তার বউ এমন দৃষ্টি দিয়েছে যে দৃষ্টিতে একজনকে ভস্ম করে দেওয়া সম্ভব। আনিশা কোনো সাধু সন্ন্যাসী হলে রাহাত নিশ্চিত ভস্ম হয়ে যেত। আনিশা খেকিয়ে উঠল। ডাকছো কেন? রাহাত হেসে বলল, তুমি তো আমার লক্ষ্মী বউ। স্বামীর কষ্ট কস্মিন কালেও তোমার সহ্য হবার কথা নয়। নিশ্চয়ই তুমি কোথাও আমার টি শার্ট ট্রাউজার লুকিয়ে রেখেছো, তাই না? দাও না বের করে। টাওয়ালটা পরে কতক্ষণ থাকবো? আনিশা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। তাহলে টাওয়াল খুলে ফেলো, অসুবিধা কি? রাহাত অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। নিজের স্বামীকে ল্যাংটা করে রাখতে চায়, জামা কাপড় পরতে দিতে চায় না। এটা কোন প্রজাতির বউ? রাহাতের ভেতরে তার বিপ্লবী সত্তা জেগে উঠল। তরাক করে দাঁড়িয়ে গিয়ে রাগী স্বরে আনিশাকে শাসিয়ে বলল, এক্ষুনি আমাকে জামা কাপড় বের করে দাও, এক্ষুনি। না হলে? না হলে কি? আনিশার কঠিন স্বরে করা প্রশ্নে রাহাতের ভেতরের বিপ্লবীদের প্রদীপ নিভু নিভু হয়ে গেল। সে তাড়াতাড়ি মনে মনে অঙ্ক কষল। রাহাতের নিজের বাপ এমপি, প্রেম করে বিয়ে করেছে আরেক এমপির মেয়েকে। এখন যা পরিস্থিতি তাতে কিছু বললেই এই মেয়ের রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি রওনা দিবে। একমাত্র মেয়ের চোখে পানি দেখে তার এমপি বাপ রাগে গজরে উঠবে। সাথে তার জল্লাদ ভাই সাহাত বোনের চোখের পানি দেখে সৈন্য সামক্ষ নিয়ে রওনা দিবে রাহাতকে শিক্ষা দিতে। এদিকে রাহাতের এমপি বাবা ছেলেকে রক্ষা করতে নিজের সৈন্য নিয়ে রওনা দিবে আক্রমণ প্রতিহত করতে। খোলা প্রান্তে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। প্রান্তের দুই পাশে দাঁড়িয়ে রাহাত আর আনিশা তখন একজন আরেকজনের প্রতি সকল অভিমান ভুলে কাছে আসতে চাইবে, কিন্তু যুদ্ধ পেরিয়ে আসা সম্ভব হবে না। ফলাফল স্বরূপ তারা দুজনেই কপাল চাপড়ে কান্না করবে। কি হলো, কথা বলছো না কেন? আনিশার চিৎকারে রাহাত চমকে গিয়ে বাস্তবে ফিরে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো তার বউ তার কাছেই আসে, আর কোনো যুদ্ধই বাঁধেনি। আনিশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? রাহাত আমতা আমতা করে বলল, কই না তো। কি হবে? জামা কাপড়গুলো বের করে দাও, কাল বাপের বাড়ি নিয়ে যাব, কসম। আনিশা খেপে গিয়ে বলল, একদম কসম কাটবে না, মিথ্যাবাদী কোথাকার। দরজায় টোকা পড়ল। সাহারা বেগমের কণ্ঠ শোনা গেল। রাতে খেয়ে যাওয়ার জন্য ডাকছে। আনিশা রসমালাইয়ের বাটিটা কোল থেকে নামিয়ে বলল, খেতে চলো। এইভাবে টাওয়াল পরে? হুম। নিচে এতগুলো বুয়া। এটাই তোমার শাস্তি। অগত্যা রাহাতকে টাওয়াল পরেই নিচে নামতে হলো। তবে আসার সময় সে আরেকটা টাওয়াল কোমরে পেঁচিয়ে এসেছে, সাথে শার্টও গায়ে দিয়েছে। শুধু সারা দিনে ময়লা হওয়া প্যান্টটা পরতে পারল না। হাত মুখ ধোয়ার পর ঘামে ভিজা প্যান্ট পরলে তার আবার গোসল করতে হবে। রাহাতকে এভাবে দেখে সাহারা বেগম চোখ কপালে তুলে বললেন, একই তুই এইভাবে নেমেছিস কেন? রাহাত একবার সামনের চেয়ারে বসে রুটি সিটতে থাকা আনিশাকে দেখল। বউয়ের দোষ ঢাকতে মিথ্যা করে বলল, এটা নতুন স্টাইল বের হয়েছে মা, বাসায় সবাই এইসবই পড়ছে এখন। তুই নিজে পাগল নাকি আমাকে পাগল পেয়েছিস? ঘরভর্তি বুয়াগুলোকে তোর চোখে পড়ে না? এভাবে এসেছিস নির্লজ্জ, একদম বাপের মতো হয়েছিস। রাহাত টু শব্দ না করে খাবার গিলতে লাগলো। চাবানোর চেষ্টা করলো না। যত তাড়াতাড়ি সম্ভব উপরে চলে গেলেই মঙ্গল। কুহু বিছানায় বসে একটা একটা করে কাপড় ভাঁজ করছে। বিকালে বের হওয়ার সময় সেগুলো আলমারি থেকে নামিয়েছিল, তাই এখন ভাঁজ করে রাখছে। শিরিনা বেগম জোর গলায় ঘোষণা দিয়েছেন, এখন থেকে কুহুকে সংসারের সব কার্যক্রম শিখতে হবে। ওড়না দুলিয়ে ঘুরে বেড়ানো আর চলবে না। কুহু ভীষণ অসহায় অনুভব করলো। এই কদিনে এত কাজ কিভাবে শিখবে? বিয়ে যদি দেবারে ছিল তাহলে আরো আগে থেকে এসব শিখাত, জোর দিলে কি এমন হতো? কুহুর মোবাইলটা বেজে উঠল। বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে সামনে ধরল। স্ক্রিনে ভাসলো শাহাদের নাম্বার। কুহু গলাটা একটু পরিষ্কার করে কলটা রিসিভ করলো।
হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো শাহাদের ভারী কণ্ঠ। আপনি আপনার একটা জিনিস ফেলে গেছেন আমার গাড়িতে। কুহু সজা হয়ে বসলো। শাহাদের গাড়িতে আবার কি ফেলে আসবে সে? কুহু মনে করার চেষ্টা করলো কিন্তু তেমন কিছু পেল না। সে প্রশ্ন করলো, কি ফেলে এসেছি? আই ডোন্ট নো, এটা মেটালের, দেখতে কাচের মতো। এখানে আপনার নাম লেখা আছে। কুহু জিভে কামড় দিল। এটা তো তার আইল্যাশ কালার। সাজগোজের কয়েকটা জিনিস সে ব্যাগে রাখা তার অভ্যাস, তার মধ্যে এটা একটা। তনয়ার সাথে এটা নিয়ে ঝগড়া লেগে সে তারটায় নেল পলিশ দিয়ে নাম লিখে রেখেছিল। শাহাদ প্রশ্ন করলো, এটা দিয়ে কি করেন? কাচের মতো দেখতে হলেও কোনো ব্লেড তো নেই। কুহু তড়িঘড়ি করে বলল, লেবু চিপি।